আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে এলাম আবারও আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছেন সকাল সকাল আজকে একটু চা বানাবো। অনেক কিছুই তো আপনাদের কাছে শেয়ার করি, কিন্তু চা বানানোটা কিন্তু আজ পর্যন্ত আপনাদের কাছে শেয়ার করতে পারিনি। তাই ভাবলাম সকালটা আমি যেভাবে শুরু করি আর কি, নিজের মতো করে যেভাবে আমি আমার সকালটা শুরু করি আর কি, প্রথমেই 1 কাপ চা, সেটা দিয়েই সকালটা শুরু করি। আর বিসমিল্লাহ বলে সবার জন্য নাস্তা বানাই। তা আজকে ভাবলাম সেটাই শেয়ার করি। আর আজকের ভিডিওটা হচ্ছে আমার শুক্রবারের ভিডিও, সেটাই আপনাদের কাছে আজকে শেয়ার করছি। চা কিন্তু আমরা কম বেশি সবাই খুব পছন্দ করি, বিশেষ করে দুধ চা। সেটা তো আমরা সবাই পছন্দ করি, দুধ চা কেউ পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। আর আজকের দুধ চাটা একটু ভিন্নভাবে আপনাদের কাছে বানিয়ে শেয়ার করব। আর এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু 3টা এলাচ নিয়ে ভালো করে একটু থেতে নিচ্ছি, মানে এলাচের ভেতরে যে বিচিগুলো সেগুলো একটু বের করে নিয়েছি। এভাবে মুচড়িয়ে মুচড়িয়ে চা কিন্তু আমরা সবাই বানাতে পারি, সেটা আমাদের নিজেদের মতো করে আলাদা আলাদাভাবে। তবে আজকে আমি চাটা বানাবো হায়দ্রাবাদি চা, মানে হায়দ্রাবাদি আমরা যেভাবে দুধ চাটা বানাই আর কি, সেভাবেই আমি বানাবো। হায়দ্রাবাদি চায়ের মধ্যে কিন্তু সবসময় এলাচটা ইউজ করে, এলাচের স্মেলটা আসে হায়দ্রাবাদি চায়ে, আর এটা কিন্তু খুবই ভালো লাগে। এখানে কিন্তু আমি প্রথমে পানিটা বলক উঠিয়ে নিয়েছি, বলক পানির মধ্যে কিন্তু এলাচটা দিয়ে দিয়েছি। এলাচটা কিন্তু আমি মুচড়ে বিচিটা বের করে দিয়েছি যাতে করে এলাচের স্মেলটা একটু বেশি পাওয়া যায়। এলাচটা দেওয়ার পর কিন্তু আমি আবার চায়ের পাতিটাও দিয়ে দিয়েছি। পাতিটা আমি পরিমাণ অনুযায়ী দিয়েছি যাতে করে কালারটা ভালো আসে। আর যেহেতু লিপটন চায়ের পাতি, এই পাতিটা কিন্তু আসলে ভীষণ সুন্দর, কালারটা বেশ হয়। রং চা বানান বা দুধ চা বানান, খুব সুন্দর একটা কালার আসে। পর্যায়ে দিয়ে দিলাম দুধটা দিয়ে ভালো করে জাল করে নেব। দুধ চায়ের কালার কিন্তু অনেকে অনেক কালার করে, আবার অনেকে একটু হালকা সাদা টাইপের কালার করে উঠিয়ে নেয়, কিন্তু আমি দুধ চায়ের কালারটা একটু লালচে লালচে রাখি, দেখতে খুব ভালো লাগে। চায়ের কালার যদি পারফেক্ট হয় তাহলে দেখেই বোঝা যায় চাটা খেতে কতটা মজা লাগে আর কেমন হবে। মুখে না দিয়েই কিন্তু বোঝা যায় যে খাবারটা আসলে খেতে কেমন হয়। ঠিক তেমনই চাও। তো এই তো চাটা আমি ভালো করে জাল করে নিয়েছি। এখন আর একটু হালকা জাল করব, আর একটু কালার করব। কালারটা হালকা আর একটু কালার হওয়ার পর আমি উঠিয়ে নেব। খুবই সিম্পল চা বানানো, কম বেশি এটা আমরা সবাই জানি, পারি। কিন্তু এভাবে করে একবার এলাচ দিয়ে ট্রাই করে দেখবেন, আই থিঙ্ক আপনাদের ভালো লাগবে। এলাচ কিন্তু আমরা অনেক সময় অনেক খাবারের ক্ষেত্রে স্মেলের জন্য ইউজ করে থাকি, আর এটা খেতে যেমন বাজে লাগে কিন্তু স্মেলটা কিন্তু দারুণ লাগে। তো তার জন্য এই এলাচটা ইউজ করে একবার দেখতে পারেন এভাবে চা বানিয়ে। আই থিঙ্ক আশা করি আপনাদের সবার কাছে এই চাটা, হায়দ্রাবাদি চা আর কি, আপনাদের কাছে ভালো লাগবে। আর হ্যাঁ, আমি কিন্তু আপনাদের কাছে আজকে হায়দ্রাবাদি চাটাই বানিয়ে শেয়ার করলাম। কি জানেন তো, জীবন হলো 1 কাপ চা, কখনো তেতো কখনো মিষ্টি, প্রতিটা কাপের স্বাদ ভিন্ন, প্রতিটা কাপের গল্প আলাদা। তাই জীবনে যে পরিস্থিতি আসুক না কেন, যখনই সেই পরিস্থিতিকে অনুভব করার চেষ্টা করবেন, সেই পরিস্থিতি থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করবেন। কখনো হতাশ হবেন না, কখনো ভেঙে পড়বেন না। এই তো আমার চা বানানো হয়ে গিয়েছে, কাপের মধ্যে ঢেলে নিলাম। আজকে যেহেতু শুক্রবার দিন, তো শুক্রবার দিন সবাই কিন্তু ঘুমায়, তো সবাই ঘুমিয়েছিল, বাচ্চারা ঘুমিয়েছিল। ব্রেকফাস্ট বানানোর অত তাড়াহুড়ো ছিল না, তো সকালের 2 কাপ চা দিয়েই আপনাদের ভাইয়া আর আমার দিনটা শুরু করলাম। আর যেহেতু শুক্রবারের কাজের চাপটা একটু বেশি থাকে, একটু পরেই কিন্তু আমি দুপুরে রান্নাটা বসিয়ে দেব। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অফ স্ক্রিনে আমি দুপুরে রান্নাটা আগেই বসিয়ে দিয়েছি। যেহেতু দিন অনেক ছোট, আর শুক্রবার দিন যেহেতু আমার রান্নার চাপটা বেশি থাকে, তার জন্য আমি রান্নার অনেকটা অংশ আপনাদের কাছে শেয়ার করতে পারি না। শুধুমাত্র রান্নাটা করার সময় অল্প অল্প করে আপনাদের কাছে একটুখানি ভিডিও ফুটেজটা রাখি। তো এখানে আমি আগেই গরুর মাংসটা রান্না করে নিয়েছি, মাংসটা আমার হয়ে গিয়েছে। এখন আরেকটু হালকা জাল করার পর নামিয়ে নেব। আমি কিন্তু মাংসের মধ্যে সবসময় আলুটা রাখি, আর আমার বাচ্চারা খুব পছন্দ করে। কেন জানি না, আলুটা না দিলে না ভালো লাগে না, কেমন যেন খালি খালি লাগে, মজা লাগে না। আর আলু আসলে আমারও ভালো লাগে, আমার বাচ্চারাও খুব পছন্দ করে, তাই দেওয়া হয় আর কি। আর পাশের চুলাতে আমি রোস্ট রান্না করে নিচ্ছি। এখানে আমি ঝাল রোস্ট রান্না করছি। রোস্টটা একটু ঝাল ঝাল করেই রান্না করে নিচ্ছি, কারণ সবাই খাবে। আর বাচ্চাদের জন্য আলাদা করে আমি উঠিয়ে রেখেছি যাতে তারাও খেতে পারে, তাই ঝালটা দেওয়ার আগে বাচ্চাদের জন্য আলাদা করে আমি রোস্ট উঠিয়ে রেখেছি। অফ স্ক্রিনেই আমি রোস্টটা রান্না করে নিয়েছি। এটাও আপনাদের কাছে শেয়ার করতে পারিনি, একটু একটু করে বললাম না, ফুটেজটা রেখেছি। যেহেতু রান্নার চাপটা অতিরিক্ত বেশি থাকে, খুব তাড়াহুড়ো করে কাজগুলো করতে হয়, তার জন্য আর শেয়ার করতে পারি না আপনাদের কাছে। আর আমার অনেক প্রিয় আপুরা কিন্তু খুব সুন্দর সুন্দর রান্না পারে, আর তাদের কাছ থেকে অনেক টিপস, অনেক নতুন নতুন রেসিপিগুলো কিন্তু আমি শিখছি, আর শিখি, দেখি, জানি। আমার খুব ভালো লাগে তাদের রান্না।
আমার কিন্তু পাশের চুলাতে রোস্টটা রান্না করা হয়ে গিয়েছে। আর যেহেতু 2 চুলার মধ্যে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, তো পাশাপাশি আমি খুব তাড়াহুড়ো করে রান্নাটা কমপ্লিট করছি। আর এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে পোলাওটা রান্না করে নিয়েছি। পোলাওটা আমার হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। আজকে আর পোলাওর মধ্যে বেরেস্তা দেওয়ার টাইমটা পাইনি, খুব ঝটপট আসলে রান্নাটা করেছি। আর আপনাদের ভাইয়া, আমার আব্বু, তারা সবাই নামাজ পড়ে চলে এসছে। আজকে আর আমি তাড়াহুড়ো করে পুরো রান্না কমপ্লিট করতে পারিনি, শুধুমাত্র মাছ ভুনাটা ছিল, সেটা বাকি ছিল, তো সেটা আর আমার হয়নি। তারা বলছিল যা যা রান্না করা হয়েছে তাতেই হয়ে যাবে, আমি যেন আর কষ্ট করে মাছ ভুনাটা না করি, তাই আর মাছ ভুনাটা করলাম না। তবে রোস্ট রান্না করেছি, গরুর মাংস রান্না করেছি, পোলাও রান্না করেছি, আর হ্যাঁ, মুসুরির ডালও রান্না করেছি। যে কোনো রান্নাই করি, কিন্তু ডালটা থাকে, ডালটা না থাকলে নাকি হয় না, তাদের নাকি ভালো লাগে না, তার জন্য ডালটাও সবসময় আমি রাখি। আপনারা তো দেখতেই পেয়েছেন নামাজ থেকে আসার পর কিন্তু আপনাদের ভাইয়া সালাদটা কেটে মাখিয়ে নিয়েছে, সেটাও কিন্তু আপনাদের কাছে শেয়ার করেছি। আর এই তো দেখুন আমাদের খাওয়া দাওয়া চলছিল, তো এখানে একটু শ্যুট নিয়েছি। প্রতি শুক্রবারেই কিন্তু আমি ভালো মন্দ যতটুকু আমার তৌফিকে কুলায়, আল্লাহ তাআলা যতটুকু রিজিকে রাখে ততটুকু কিন্তু আমি আয়োজন করি, রান্না করি। সবাই মিলে একসাথে বসে আমরা এই সোবরাতে খাই। আর হ্যাঁ, এই নিচে বসে সোবরাতে খাওয়া কিন্তু নবীজির সুন্নত, অনেক সোয়াব। আর সৌদি আরবে সবাই বলেন, যত বড় বড় লোকে হোক, কোটিপতি হোক, তারা সবাই সোবরার মধ্যে বসে খাবার দাবার খায়। যারা একবার হলো সৌদি আরবে এসছে ওমরা হজের জন্য বা যে কোনো কিছুর জন্য যারা এসছে, তারা জানে এই সোবরার মূল্যটা ঠিক কতখানি। আর শুক্রবার দিন মুসলমানের ঈদের দিন কেন বলা হয় সেটাই আপনাদের কাছে আজকে ক্লিয়ার করব। শুক্রবার দিন জুম্মার দিন আমাদের বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে শুক্রবার দিনকে ঈদের দিন বলে আখ্যায়িত করেছে। আর শুক্রবার দিন আসলেই মনে হয় কত অপেক্ষার পরে এই দিনটা আসে। এই দিনটা ছুটির দিন, সারা সপ্তাহ শত কাজ অক্লান্ত পরিশ্রম করে এই দিনটা মানে শুক্রবার দিনের আশায় থাকে সবাই। সত্যি বলতে এই শুক্রবার দিন আমার রান্নার ব্যস্ততা থাকলেও আমার খুব ভালো লাগে, রান্না করতে আমার বরাবরই ভালো লাগে। আর ভালোবাসা নিয়ে এই কাজগুলো করি বলেই হয়তো তো রান্না থাকা সত্ত্বেও ভয় হয় না, তবে চেষ্টা করি সবটা শেষ করার। তাও তারা সবাই নামাজ থেকে আসার আগে রান্নাগুলো কমপ্লিট করার। আবার এই রান্নার মাঝে ঘর ক্লিন করা, বিছানা গোছানো, ওই কাজগুলো করে ফেলি দুপুরে সবার খাওয়া দাওয়ার পর। এখন বিকেলের দিকে তো ওই দিন কিন্তু আমি আপনাদের কাছে একটা কথা বলেছিলাম, এটা হচ্ছে আমি কিন্তু দেশ থেকে পাঠানো খাবারগুলো আপনাদের কাছে শেয়ার করেছি। দেশ থেকে যা আমার জন্য আরো অনেক কিছু পাঠিয়েছে সেটা কিন্তু আমি বলেছিলাম যে পরবর্তীতে আপনাদের কাছে শেয়ার করব। এখানে আমার খালামণি আমার জন্য চাদর পাঠিয়েছে। আমি অনেক আগে বলেছিলাম খালামণিকে তার বিছানা একটা চাদর দেখে যে চাদরটা অনেক সুন্দর, আমার খালামণি কিন্তু সেটা মনে রেখেছে। আমার এক ছোট ভাই এসছে, তো আমার ছোট ভাইয়ের কাছে চাদর দিয়ে দিয়েছে, খাবার দিয়ে দিয়েছে। আমি বলেছিলাম আমার এক ছোট ভাই এসছে, বাংলাদেশ থেকে এসছে। আর এখানে আমি আপনাদের কাছে আমার খালামণির দেয়া চাদরটাই শেয়ার করছি। এই যে দেখুন চাদরটা ভীষণ সুন্দর, পুরোটা চাদরটা আর মেলে দেখাতে পারবো না, ভাঁজটা আমি খুলতে চাচ্ছি না। আর পুরোটা ভাঁজ খুলে কিন্তু আপনাদেরকে আমার দেখানোও সম্ভব না, কারণ পুরোটা ভাঁজ খুলে যে আমি আপনাদেরকে দেখাবো সেটাও সম্ভব না। কোনো একটা সময় বিছানায় বিছিয়ে আপনাদের কাছে শেয়ার করবো। তবে চাদরটা কিন্তু ভীষণ সুন্দর, দেখতেই পাচ্ছেন সাইড দিয়ে ডিজাইন করা, আর মাঝখানে খুব সুন্দর একটা ফুলের মতো গোল বৃত্তকার, খুবই সুন্দর চাদরটা। আমি জানতাম না আমার খালামণি আমার জন্য চাদর দিয়ে দিয়েছে। যখন নাকি আমি ব্যাগ থেকে বের করি তখন হঠাৎ করে দেখি যে চাদর। তো আমার খালামণিকে আমি ফোন দিয়ে বলার পর সে আমাকে বলে, তুই তো অনেকদিন আগে বলেছিলি চাদরের কথা, আমি ভাবছিলাম যদি কেউ যায় তাহলে তোর জন্য চাদর দিয়ে দেবো, আর এটা হচ্ছে তোর জন্য সারপ্রাইজ। আসলে আমি পুরো শকড হয়ে গিয়েছি। আর এখানে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বালিশের কাভার, আর এই কাভারটা আর বিছানার চাদরের নকশিটা কিন্তু সেম ডিজাইনের, একই রকম দেখতে। আমি কিন্তু বেশিরভাগই বিছানার চাদর হিসাবে একটু কড়া কালারটা ইউজ করি, যেহেতু আমার ঘরে বাচ্চারা আছে। আসলে আমার ঘরের বিছানা না খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। আমার বাচ্চারা যে কোনো জিনিসই খাবার দাবার খায়, হুট করে এসে বিছানার চাদরের মধ্যে হাত দেয় আর সেই আঠাটা লেগে যায়, নষ্ট হয়ে যায়। মিনিমাম সপ্তাহে তো আমার 2টো চাদর চেঞ্জ করতেই হয়, কি আর বলবো। এটা যাদের ঘরে বাচ্চারা আছে তারাই জানে এই কষ্টটা যে তাদের করতে হয়, এটা নতুন করে বলার কিছু নেই। পাশাপাশি কিন্তু এখানে এক্সট্রা আরও 2টো কাভার দেওয়া হয়েছে, বালিশের কাভার। এটার কথা আমি আম্মুকে বলে দিয়েছিলাম, তো এটাও আমার খালামণি দিয়ে দিয়েছে এক্সট্রা কিনে। তুই বলতে বাহিরের দেশে থেকে, বাংলাদেশ থেকে আসা যেই জিনিসগুলি আমরা পাই সেটা কিন্তু আসলে অনেক দামি, মানে কোটি টাকার চাইতেও দামি। এটা আমরা যারা বাহিরের দেশে থাকি তারা সবাই জানে। আর আমাদের আম্মু খালামণিরা কিন্তু যদি পারতো তারা কিন্তু আরো অনেক কিছু দিয়ে দিতে পারতো, কিন্তু আসলে আনার লোক থাকে না। যদি পায় তাহলে তারা অনেক চেষ্টা করে যে একটু বাড়িয়ে হলেও কিছু কিছু জিনিস আমাদের জন্য দিয়ে
দিয়ে দেয়া। আসলে এটাই হচ্ছে ভালোবাসা। এখানে আমার খালাতো বোন নিজের হাতে আমার মেয়ের জন্য জামা বানিয়ে দিয়েছে। ও নিজের হাতে নকশি করে বানিয়েছে, কিন্তু জানেও না আমার মেয়ের মাপ কিরকম। তারপরও আনুমানিক ভাবে কোনো রকম বানিয়ে দিয়েছে। খুব শখ করেও জামা বানিয়েছে। আমাকে জামাটা বানানোর সময় বারবার বলেছিল কেমন হবে জানি না, তবে খুব ভালোবাসা নিয়ে আমি আমার মেয়ের জন্য জামা বানিয়ে দিচ্ছি। ও এত সুন্দর করে ডিজাইন করে জামা বানাতে পারে আমি আসলে জানতামই না। তারপরও আনুমানিক ভাবে দুটো জামা বানিয়ে দিয়েছে। ও আবার বলেছিল যদি আমি মাপ জানতাম তাহলে আমি আরো কতগুলো জামা বানাতাম। তারপরও আনুমানিক ভাবে যে জামাগুলো বানিয়েছে আমি বলেছি দুটো বানিয়েছে এটাই হবে। জামাগুলো কিন্তু বয়েল কাপড় দিয়ে বানানো। নিজে হাতে দেখুন কত সুন্দর করে নকশি করে জামাগুলো বানিয়েছে। এই যে সাইডে ফিতা দিয়েছে, আসলে খুবই সুন্দর হয়েছে জামাটা। এটা বেশি সুন্দর হয়েছে। আপনাদের কাছে এই দুই জামা থেকে কোনটা ভালো লাগবে অবশ্যই আমাকে জানাবেন। সত্যি বলতে ভালোবাসার দেয়া একটা সুতোও কিন্তু অনেক দামি, সেটা আমি সবসময় মনে করি। আমার অনেক প্রিয় প্রিয় আপুরা আছে যারা কিনা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে। মাঝে মাঝে তাদের কমেন্টগুলো পড়ে আমার চোখে পানি চলে আসে, কি বলবো। কিছু কিছু আপুরা দিদি ভাইরা আমাকে এত ভালোবাসে, আমি জানি না তাদের ভালোবাসার যোগ্য কিনা আমি। তারপরও তাদের ভালোবাসা যা আমাকে এতটুকু দেয়, আমি আসলে এটার যোগ্য কিনা আমি জানি না, তবে আমি ধন্য। আর আমি আসলে সত্যি অনেক মন থেকে দোয়া রইল আমাদের সবার জন্য। এখানে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার জামা, আমার আম্মু পাঠিয়েছে। আমি প্রায়ই কিন্তু দেশ থেকে জামা বানিয়ে আনি, এখান থেকেও কিনি, কিন্তু বানানো জামাটাও আমার কাছে বেশি ভালো লাগে। এটা হচ্ছে লিলেন কাপড়ের গোল জামা, অনেক রাউন্ড থাকে, আর আমি বেশিরভাগই বানানো জামাটাই পরি। আর জামার হাতাটা তো দেখতেই পাচ্ছেন, আমার হাতার মধ্যে কিন্তু রাবার সিস্টেম দেয়া। অনেকদিন আগে আমার এক প্রিয় আপু আমাকে কমেন্ট করেছিল আমি যে জামাগুলো পরি আমার হাতার সামনে যে রাবার সিস্টেম দেয়া, এই জামাটা যাতে আমি একটু হলেও দেখাই, যেহেতু ভিডিওতে বেশিরভাগই আমার হাত দুটোই দেখা যায়। তো আমার এক আপু আমাকে বলেছিল আমার হাতে জামা দেখে যাতে আমি একবার হলো জামার ডিজাইনটা দেখাই। আমি যে জামাগুলো পরি আমার জামাগুলো প্রচন্ড পরিমাণে লুজ থাকে, আর আমার জামার হাতার মধ্যে যে রাবারটা দেয়া থাকে এই রাবারটা দেওয়ার কারণ হচ্ছে কাজকর্ম করতে গেলে, বিশেষ করে উজু করতে গেলে যাতে হাতাটা সহজে উঠানো যায়, তার জন্য এই রাবারটা দেয়া। সত্যি বলতে চেষ্টা করি পর্দার মধ্যে থাকার, আর যেহেতু আমরা মুসলিম ওইটা তো অবশ্যই লাগবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।